আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক ইংরেজি, কলাকোপা কোকিলবেড়ি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা। আমি অনলাইনে শেয়ার করি পঞ্চম শ্রেণীর শিক্ষা। আমি পঞ্চম শ্রেণীর গণিত নিয়মিত আমার মেয়েকে পড়িয়ে যাচ্ছি, আর সেই পড়ানোটা প্রাইভেটটুকুই সবার সাথে শেয়ার করছি, যাতে এই কোয়ারেন্টাইন টাইমে ঘরে বসে অনেক শিক্ষার্থী উপকৃত হয়। আমি নবম অধ্যায় নিয়মিত শেষ করছি। আজকে এই শতকরা অধ্যায়ের বা নবম অধ্যায়ের তৃতীয় ক্লাস। আজকে আমরা লাভ ক্ষতি অংশটুকু দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রস্তুত থাও, খাতা কলম নিয়ে বসো। আর আমি আমার মেয়েকে পড়াবো, তোমরা এটা দেখবে, শিখবে, নিজেও চর্চা করবে। আমরা গত ক্লাসে যে অঙ্কগুলো করেছিলাম তার পরবর্তী অঙ্কগুলো থেকে আজকে শুরু করছি। পঞ্চম শ্রেণীর গণিত, নবম অধ্যায় শতকরা হিসাব। আজকে আমরা দেখব লাভ ক্ষতি অংশ। তাহলে পাঠে চলে যাই। আর সেই সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার মেয়ে, তার পরিচয় সে নিজেই বলবে। বলো। আমার নাম মার্শিয়া মাহজাবিন। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি বিএম ল্যাবরেটরি স্কুলের একজন ছাত্রী। তো পরিচয় পর্ব হয়ে গেল। পরিচয় পর্ব শেষে আমরা মূল অঙ্কে চলে যাব। প্রথমেই আমি লাভ এবং ক্ষতি কী জিনিস সেটা বোঝানোর চেষ্টা করব, তারপরে বেশ কয়েকটা অঙ্ক করে আমরা আজকে এই পড়াশোনা অধ্যায়টা শেষ করব। লাভ ক্ষতি কী জিনিস সেই জিনিসটা আমরা শিখে নিই। লাভ, প্রথম আমরা আলোচনায় আনছি লাভ কথাটা কি। লাভ, লাভ কি জিনিস এটা আমরা বুঝবো, অনুভব করব। তুমি বলো, লাভ কি জিনিস? লাভ বলতে কি বুঝো? তুমি সোজা হয়ে বসো, চেয়ার সোজা করে সুন্দর করে বসো। লাভ হইলে ব্যবসায় যদি যত টাকা দিয়া কিনছে তার থেকে যদি বেশি টাকা দিয়া বিক্রি করে তাহলে লাভ হয়। হ্যাঁ, তাহলে এখানে একটি সুন্দর কথা মেয়ে বলেছে, মার্শিয়া মাহজাবিন সুন্দর করে বলেছে, লাভ বলতে গেলে আসলের হিসাব আসতে হবে। আসল লাভ। তাহলে লাভ বলতে গেলে আরেকটি কথা আসে, সেটার নাম হলো আসল। তাহলে আসল এর সাথে লাভ সম্পৃক্ত, লাভের সাথে আবার ক্ষতি সম্পৃক্ত। কি? ক্ষতি। এই তিনটি শব্দের সাথে আমাদের এখানে পরিচয় দরকার। তাহলে মূল কথাটা সৃষ্টি হয় আসল থেকে। কোথা থেকে? এই আসল থেকে। আসল থেকে যদি আমাদের কিছু লস হয়ে যায় তাহলে তাকে আমরা বলি ক্ষতি। আর আসল থেকে যদি আমরা আরো কিছু যোগ করি বা আসলের সাথে যোগ হয় তাহলে তাকে আমরা বলি লাভ। ধরে নেওয়া যাক আসল 100 টাকা। আসল কত? 100 টাকা। আমরা একটা অঙ্ক ধরে নিলাম, আসল 100 টাকা। আসল যদি 100 টাকা হয় আর এই বিক্রয় করার মূল্য, তাহলে এই আসল 100 টাকাকে আমরা বলি ক্রয় মূল্য। কি বলি? ক্রয় মূল্য। এবার এই 100 টাকার জিনিসটা যদি একজন ব্যক্তি 105 টাকা বিক্রয় করলো, কত? 105 টাকা। এটা বিক্রয় মূল্য। কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে 105 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভ কত হয়েছে? 5 টাকা। 5 টাকা। তাহলে
টাকা হলো আসল, এর 105 টাকার মধ্যে আসল কত? 100 টাকা। বিক্রয় মূল্য কত? 105 টাকা। তাহলে এই যে বিক্রয় মূল্য, এটা থেকে যদি এই ক্রয় মূল্য আসল যেটা, এই ক্রয় মূল্য বিয়োগ দিই, তাহলে এই লাভ পাওয়া যায়। অর্থাৎ এই ঘটনাটা মানে হলো 105 বিয়োগ 100। এটা মানে হলো 105 হলো বিক্রয় মূল্য, 105 কি? বিক্রয় মূল্য। আর এই 100 হলো ক্রয় মূল্য। 100 কি? তাহলে 105 টাকা হলো বিক্রয় মূল্য, আর এই 100 টাকা হলো ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্য বাদ দিলাম, ফলে পাইলাম লাভ। তাহলে বিয়োগ দিলে কত হয়? 5 টাকা। তাহলে এই 5 টাকা হলো কি? লাভ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই লাভ কি জিনিস বুঝতে পেরেছ। লাভ বলতে বোঝায় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। সুতরাং আমরা এখানে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, লাভ মানে হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এখানে এই বিষয়টা আমরা আরেকটু ভালোভাবে বোঝাচ্ছি। বিক্রয় মূল্য কত? 105 টাকা। তাহলে বিক্রয় মূল্য 105 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এটা থেকে আমরা সবসময় এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কি দিলাম? বিয়োগ দিলাম। তাহলে বিয়োগ দিলে কত পাইলাম? 5। তাহলে এই 5 টাকা হলো লাভ। তাহলে এটা থেকে অনুভব করা গেছে এটা। এবার আমরা ক্ষতি জিনিসটা দেখব। ক্ষতি, ধরলাম 100 টাকা একটা জিনিস একজন ব্যক্তি ক্রয় করল, ক্রয় মূল্য কত? 100 টাকা। এই আসলটাকেই আমরা বলছি ক্রয় মূল্য। সে ওই জিনিসটা 95 টাকায় বিক্রয় করল। কত টাকা? 95 টাকা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 95। তাহলে 100 টাকার জিনিসটা সে কয় টাকা বিক্রি করলো? 95 টাকা বিক্রি করলো। 100 টাকার জিনিসটা 95 টাকা বিক্রি করায় কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি। কারণ কি আসলের চেয়ে কি নিচে নেমে গেছে। কিনা ছিল জিনিসটা কত টাকায়? 100 টাকায়, বিক্রি করছে 95 টাকা। তাহলে লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি। তাহলে এখানে ফিগার দেখতে হবে। এই 95 এটা হলো বিক্রয় মূল্য, আর 100 হলো ক্রয় মূল্য। ক্রয় মূল্য হলো বড়, বিক্রয় মূল্য কি? ছোট। তাহলে আমরা এই ক্ষতিটা বের করতে পারবো কি করলে? আসল টাকা থেকে বা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে। অর্থাৎ বড় ফিগারটা আগে লিখতে হবে 100, এটা হলো ক্রয় মূল্য, এটা থেকে বিক্রয় মূল্য 95 টাকা বিয়োগ করতে হবে, করলে পাওয়া যাবে 5 টাকা। কত টাকা? 5 টাকা ক্ষতি। তাহলে কত ক্ষতি হলো? 5 টাকা। এই জিনিসটাই আমরা এখানে এখন সুন্দর করে গুছিয়ে ক্ষতি বিষয়টা বোঝার চেষ্টা করি। ক্ষতি, এই দুটো জিনিস ভালো করে বুঝে নিতে হবে। ক্ষতি মানে কি? ক্ষতি আমরা লাভের ক্ষেত্রে বলেছিলাম বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কি বিয়োগ করেছিলাম। এবার কিন্তু জিনিসটা উল্টে যাচ্ছে। 100 টাকা এখানে খেয়াল করে দেখো, 100 টাকা হলো কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। এবারে একটু উল্টো, তাহলে ক্রয় মূল্য আগে আসবে, কারণ ক্রয় মূল্যটা কি বড় থাকবে, ফিগারটা বড়, অঙ্কটা বা রাশিটা কি বড়। তাহলে ক্রয় মূল্য থেকে কি করতে হবে? বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। ওই এই অঙ্কটার সাথে আমরা আসি। এখানে ক্রয় মূল্য কত? বিষয়টা 100 টাকা ক্রয় মূল্য, আসলটাকেই আমরা বলছি ক্রয় মূল্য। ক্রয় মূল্য 100, বিক্রয় করছে 95 টাকা। কত টাকা? 95। তাহলে বিয়োগ 95 টাকা, তাই না? তাহলে রইল কত টাকা?
100 থেকে 95 চলে গেলে 5 টাকা। তাহলে 100 টাকায় 5 টাকা ক্ষতি। 100 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে? 5 টাকা। এখন যদি 100 টাকায় 5 টাকা ক্ষতি বিষয়টা আসে, কত টাকায়? 100। 100তে আসলে তাকে আমরা বলতে পারি 5% ক্ষতি। টাকা তখন থাকবে না, তাহলে কি বলবো? 5% ক্ষতি। আর এটাকে আমরা বলবো 5% লাভ। কথাটা কি বোঝা গেল? এই বিষয়টা ভালোভাবে বুঝে নিতে হবে। লাভ ক্ষতি। তাহলে লাভের এটা একটা সূত্র। লাভের সূত্র কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। বুঝতে পেরেছ? এই দুটো সূত্রকে ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে আমরা এবার অঙ্কে চলে যেতে পারি। এটা কি দেখা যাচ্ছে? একটু দেখি। সম্ভবত দেখা যায়, তারপরে একটু বড় করে সামনে আনি। খাতাটা দেখা যায়? হ্যাঁ, ঠিক আছে, যতদূর দেখানোর চেষ্টা। আমরা লাভ ক্ষতি এই বিষয়টা দেখছি। লাভ ক্ষতি, লাভ এবং ক্ষতি। এবার আমি তোমাকে একটু প্রশ্ন করছি, প্রশ্ন উত্তর দাও। তোমার প্রিয় ফলের নাম বলো। প্রিয় ফল এলাকা কাঁঠাল। কাঁঠাল তোমার প্রিয়, ঠিক আছে। তাহলে তুমি বাজার থেকে একটা কাঁঠাল 80 টাকায় ক্রয় করলে। কত টাকায়? 80 টাকা। 80 টাকায় ক্রয় করলে। 80 টাকায় ক্রয় করার পর অন্য আরেকটা বাজারে নিয়ে সেই কাঁঠালটা বিক্রয় করলে। তাহলে তোমার ক্রয় মূল্য কত? 80 টাকা। অন্য আরেকটা বাজারে নিয়ে সেটা বিক্রয় করবা কিসের আশায় বলো তো? লাভ। লাভ করার আশায়। মাঝখানে লাভ হবে এটার আশায়। তাহলে আমরা একটা বাজার থেকে পণ্য কিনে অন্য আরেকটা বাজারে নিয়ে বিক্রয় করি। বিক্রয় করার উদ্দেশ্য কি থাকে? লাভ। লাভ। ঠিক বলছো। এই লাভ করতে যেয়ে অনেক সময় আমাদের ক্ষতি হয়ে যায়। তাই লাভ ক্ষতি একে অপরের সাথে যুক্ত। তাহলে 80 টাকায় যে কাঁঠালটা কিনলা, এটা অন্য বাজারে 90 টাকা বিক্রয় করলা। কয় টাকা? 90 টাকা। 90 টাকা। তাহলে এটাই হলো একটা গুগলি। আর তোমাদেরও বুঝতে হবে 80 টাকায় কিনা কাঁঠালটা সে যখন অন্য বাজারে নিয়ে 90 টাকা বিক্রয় করবে, কত টাকা লাভ হবে একটু ভেবে দেখো বন্ধুরা, পারো কিনা? কত লাভ হবে? 10 টাকা। তাহলে 10 টাকা হলো লাভ। ঠিক আছে? তাহলে 10 টাকা যদি লাভ হয়, কত টাকায় হয়েছে? 100 টাকা। 90 টাকায়। 90 টাকা। 90 টাকা তো আমরা বিক্রি করছি, আর কিনছি 80 টাকায়। তাহলে তাই কয় টাকায় লাভ হলো তোমার 10 টাকায়? 80 টাকায়। তাহলে কি বলো তুমি? মাথা ঠিক আছে? তাহলে কাঁঠালটার ক্রয় মূল্য কত ছিল? 80 টাকা। 80 টাকা। বিক্রয় মূল্য কত? 90 টাকা। এটা বুঝতে হবে। তাহলে একটা কাঁঠাল আশি টাকায় তুমি কি করেছ? কিনা হলো, তাই না? 80 টাকায় কেনা হলো। তাহলে কাঁঠালটা 80 টাকায় কেনা হলো, তাই না? আর 90 টাকা অন্তঃস্থ বিক্রয় হলো। বিক্রয় হলো। তাহলে এই যে অনুভব, এইখানে এই বিষয়টা আমাকে করতে হবে।
তাহলে এইখান থেকে আমাকে বুঝতে হবে যে কাঁঠালটার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত? 80 টাকা। ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য 90 টাকা। 90 টাকা। ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য 90 টাকা। তাহলে লাভ কত? 10 টাকা। কিভাবে বুঝলাম? বিয়োগ করে কিভাবে বলো? 90 থেকে 80 90 থেকে বিয়োগ 80 টাকা। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই লাভ এখন বের করে ফেলতে পারো খুব সহজেই। তাহলে লাভ কত টাকা? 10 টাকা লাভ। এখন এই 10 টাকা হলো কত টাকায় লাভ হয়েছে? 80 টাকায়। হ্যাঁ হ্যাঁ, এইখানে একটু বিষয়টা অনুভবে আনতে হবে। নোট হলো এইটুকু, 10 টাকা লাভ কত টাকা? 80 টাকা। 80 টাকা। 10 টাকা লাভ হলো 80 টাকা। এখন শতকরা কত লাভ, এই কথাটা এখানে আসবে। এবার যদি প্রশ্ন করা হয় শতকরা কত লাভ, এই প্রশ্নটা এখানে শতকরা কত লাভ। শতকরা মানে 100-তে কত? শতকরা মানে কি? 100। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু বুঝে নিই, এই শতকরা মানে হলো 100-তে। শতকরা মানে 100। তাহলে এই বিষয়টা অনুভব করি। 10 টাকা লাভ হয়েছে কয় টাকায়? 80 টাকা। 80 টাকা। তার মানে 100-তে কত টাকা লাভ সেটা বের করতে হবে। যেহেতু লাভ জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে 10 টাকা লাভ করে যাইব আর 80 টাকা আসল সামনে আসবে। তাহলে উত্তরটা আমরা এইভাবে বের করতে পারি খুব সহজে। একটু বড় করে লিখছি যাতে দেখা যায়। 80 টাকায় লাভ 10 টাকা। কয় টাকা? 10 টাকা। 80 টাকায় লাভ 10 টাকা। 1 টাকায় লাভ 80 ভাগে 10 টাকা। সুতরাং 100 টাকায় লাভ, এই 1 শতকরায় চলে আসছি। কত? 100। 100 টাকায় লাভ 80 ভাগে 10 গুণন 100, তাই না? 10-এ আর 80-তে কাটলে 8, তাই না? 8 10-এ 80। 8 আর 100-তে কাটা যায়, যায় কি না? কি দিয়া? 2 দিয়া 4 দিয়াও 4 দিয়ে যায়। 4 দুগুণে 8 আর 4 25-এ 100। কাটি নাই, হ্যাঁ? আচ্ছা, তাহলে রইল কি? নিচে 2, উপরে 25, 2 ভাগের 25। তাহলে 100 টাকায় কত পার্সেন্ট লাভ? 2 ভাগের 25। 2 ভাগের 25 সেটাকে ভাগ করলে হয় 12.5। কত হয়? 12.5। 12.5%। অর্থাৎ আমরা এটাও বলতে পারি 2 দিয়ে 25-কে ভাগ করলে কত হবে? 12.5 টাকা, তাই না? এটাও টাকা। তাহলে উত্তর হবে কত? 12%, 12.5%। এভাবে লিখতে পারি 12.5%। এটা কি? লাভ। এত শতকরায় এত লাভ হলো। তাহলে এই কাঁঠালটা 80 টাকায় কিনে 90 টাকা বিক্রয় করায় কত পার্সেন্ট লাভ হলো? 12.5% লাভ হলো। আমরা এইখানে বিষয়টা একটু বিশ্লেষণ করে দেখলাম। আমরা লাভ ক্ষতির একটা চিন্তা মাথায় কি এসেছে, তাই না? একটু বুঝতে পেরেছি। এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। আমরা এই অঙ্কটা এখানে করব। একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে, উপরে আরেকটা রয়েছে নাকি এই যে অঙ্কটা? না, এটা চিত্র অঙ্কন করতে বলছি, এটা করি আগে। একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে, 12% কমে, কমে মানে কিসে? ক্ষতি।
7,040 টাকায় একটি টেবিল ক্রয় করলো। 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? এই অঙ্কটা আমরা একটু 2-3 বার পড়ে নিই। ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। তাহলে 7,040 টাকা হলো বিক্রয় মূল্য। 7,040 টাকা কি বিক্রয় মূল্য, 12% কম মানে কি 100 টাকায় 12 টাকা কম। 100 টাকা যদি আসল হয়, 12 টাকা কমে বিক্রয় করলে ওই জিনিসটা কত টাকা বিক্রয় করছে বলতে পারো কি? ধরো 100 টাকায় একটা ক্ষতিতে, ধরো 100 টাকায় একটা জিনিস কিনছে লোক, হ্যাঁ, 12% ক্ষতি হয়েছে, তার মানে 100 টাকায় 12 টাকা ক্ষতি হয়েছে। তাহলে সে কত টাকায় বিক্রয় করলো জিনিসটা বলতে পারবা? 100 টাকার জিনিসটা কত বিক্রয় করছে? মানে 100 টাকা থেকে 12 টাকা কমে বিক্রয় করলে, বিয়োগ করলে 100 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 88 হয়। কত? 88 বা 88। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? এটা বিক্রয় করতে হবে। কত টাকায় সে টেবিলটা কিনেছিল, এটা বিক্রয়। তার মানে 12 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100 টাকা। এই বিষয়টা বুঝতে হবে। তাহলে 98 পৃষ্ঠা 98, যাতে খুঁজে পেতে সুবিধা হয়। 12% কম। এই 12% কম মানে 12% ক্ষতি। 12% কম মানে কি? 12% ক্ষতি। আমরা এটাকে একটু বিশ্লেষণ করছি। 12% ক্ষতি মানে কি? 100 ভাগের 12। 100 ভাগের 12 তো, হ্যাঁ, এটা তো শতকরায় বোঝালো। তার মানে এখানে আসল কত? 12% মানে কি? এতে আসল কত? 100। আসল 100। বিক্রয় কত? বিক্রয় মূল্য কত? 12% ক্ষতিতে 100 বিয়োগ 12, তাই না? টাকা লিখে দিই, এখানেও টাকা, তাহলে 88 টাকা। এগুলো অঙ্কের বিষয় নয়, আমরা এখানে জাস্ট 12% কথাটা কি এটা বোঝার চেষ্টা করছি। বিক্রয় মূল্য কত? 88। তাহলে ক্ষতি হইল কত? ক্ষতি আমরা জানি, হ্যাঁ, এই বিক্রয় মূল্য, এই আসল টাকা থেকে আমরা কি বিক্রয় মূল্য বিয়োগ, তাহলে আসল, এটাকে আমরা বলছি ক্রয় মূল্য। আসলটাকে কি বলি? ক্রয় মূল্য। এটা থেকে বিয়োগ হবে বিক্রয় মূল্য, তাই না? তার মানে আসল কত? 100 বিয়োগ কি? বিক্রয় মূল্য কত? 88, তাই না? সমান 12। এই যে 12 পাওয়া গেল, দেখছ? তাহলে অঙ্কে আসা যাক। একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে, তাহলে এই যে 7,040 টাকা, এটা কি মূল্য? বিক্রয় মূল্য 7,040 টাকা। এখানে এটা পাওয়া গেল, এটা কি মূল্য? বিক্রয় মূল্য। বারো পার্সেন্ট কমে কথাটা আমরা অ্যানালাইসিস করেছি। ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে আমার উদ্দেশ্য কি? ক্রয় মূল্য। এই জিনিসটা হলো আমার উদ্দেশ্য। ক্রয় মূল্য কত এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, আর এখানে আরেকটি শর্ত দেওয়া আছে 12% ক্ষতি। তাহলে এই শর্ত থেকে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, ক্রয় মূল্য রাখবো কোথায়? ডান পাশে। ক্রয় মূল্য কোথায়? ডান পাশে।
বুঝতে পেরেছ? তাহলে 12% ক্ষতিতে। এবার অঙ্কে যাওয়া যাক। আমার সামনে কিন্তু এই ক্রয় মূল্য লক্ষ্য রেখে এগুচ্ছি। বিক্রয় মূল্য অষ্টআশি টাকা। বিক্রয় মূল্য কত? 88 টাকা। হ্যাঁ, এই যে আমরা এখানে বের করেছিলাম বিক্রয় মূল্য 88 টাকা, তাই না? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 88 টাকা। হ্যাঁ, ক্রয় মূল্য কত? আসলটাকে আমরা ক্রয় মূল্য বলতেছি না? ক্রয় মূল্য কি? 100 টাকা। তাহলে 100 টাকা। 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 88 ভাগে 100 টাকা। এবার আমরা যদি বলি বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 7040 টাকা। 7040 টাকা হলে ক্রয় মূল্য 88 ভাগে 100 গুণ 7040 টাকা, তাই না? এই অঙ্কটা আমরা একটু এই পৃষ্ঠায় নিয়ে যাই। ফিগারটা যেহেতু জায়গা কম, একশো গুণন 7040 টাকা। তাহলে এটা আর এটাই কাটতে পারি 4 দিয়ে, যেহেতু দুটো 8, তার মানে 4 দিয়ে অবশ্যই যাবে। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তার মানে 4 22 88, আর 4 25 100। 4 25 কত হয়? 100। এটা সহজ, তাই না? এটা যেহেতু এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে অবশ্যই 2 দিয়ে যাবে। 2 দিয়ে কাটলে কত হয়? 11। আর যেহেতু এটা শূন্য আছে শেষে, অবশ্যই 2 দিয়ে যাবে, তাই না? 2 দিয়ে কাটলাম, হ্যাঁ, তাহলে 3 দুগুণে 6 থাকে 1 0 10, তাহলে 5 দুগুণে 10, 4, 4-এর মধ্যে 2 যায়, 2 দুগুণে 4 0, 3520। তার মানে 11 ভাগে 25 গুণন 3520 কত হয়? গুণন করে দেখতে হবে, তাই না? আমরা এখানে একটু গুণ করে দেখাচ্ছি। 3520 গুণন হলো 25। 5 দিয়ে 5 0 0, 5 দুগুণে 10 0, হাতে হলো 1, 5 দুগুণে 10, না 5 5 25 আরে 26, এর 6 হাতে হলো 2, 3 5 15, আর 2 17। এক গড় কাটা, 2 দিয়ে দিই, 2 0 0, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 0, হাতে হলো 1, 3 দুগুণে 6 আরে 7, যোগ করে দিই 0 0, কত হয়? 4 4 10 0, হাতে হলো 1, 7 আরে 8, 7 আরে 8, 11 ভাগে কি? 88,000, তাই না? এখন আমরা স্পষ্ট বুঝতেছি এই 11 এবং 88 কাটা যায়, তাই না? 8 11 কি? 88। 11 88 মধ্যে কয়বার যায়? 8 বার, আর এই 3 শূন্য যাবে, তাহলে 8000 পাওয়া গেল। কি? 8000 টাকা। তাহলে এটাই কি মূল্য? ক্রয় মূল্য। আর অঙ্কে চাওয়া হয়েছে কি?
ক্রয় মূল্য কত? তাহলে উত্তর ক্রয় মূল্য 8,000 টাকা। ঠিক বুঝতে পেরেছ? তাহলে এখানে একটু এখন লিখে নাও, তাহলে সুবিধা হবে যে এটা রাফ। তো কাটাকাটিটা করেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে কিভাবে ক্রয় মূল্য বের করতে হলো, অঙ্কটা কি পারবা? ঠিক আছে, তাহলে কিভাবে বের করতে হলো অঙ্কটা একটু দেখাচ্ছি। সুবিধার্থে অঙ্কটা এখানে আমরা নিয়ে আসছি। কেটে দেখালাম। জটিল হয়ে গেল না সহজ? সহজ। এবার আমরা অনুশীলনীতে চলে যাচ্ছি। অনুশীলনী 9, 1 নম্বর অঙ্ক, খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ করো। দেখো আমরা মূল অঙ্কে প্রবেশ করলাম, তাই না? অনুশীলনী 9, 1 নং অঙ্ক, খালি ঘর এর 1, তাই না? 1 নম্বর, 1 নং এর 1 বলা হয়েছে 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট? অনুভব করতে হবে 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট, এটা বের করতে হবে। কিভাবে বের করা যায়? 1 নম্বর অঙ্কটা একটু দেখে নিই। বলা হয়েছে 12 জন লোক 20 জন লোকের, এই অঙ্কটা 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট, আমরা এটা করছি। কিভাবে বের করা যায় দেখাচ্ছি সংক্ষেপে। তার মানে এইভাবে বের করতে হবে, 20 জনে 12 জন, 20 জনে 12 জন, একজনে 20 ভাগে 12 জন, সুতরাং 100 জনে 20 ভাগে 12 গুণন 100 জন। 20 আর 100 কাটলে হয় 4, 5, 5 20 100, 5 20 100, 5 এবং 12 গুণ করলে কত হয়? 12 গুণ 5, তার মানে 5 12 60, এই হলো 60 জন। তাহলে 1 নং প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তো 1 নং প্রশ্নের উত্তর কত হবে? 60%। তাহলে উত্তর 60%। তাহলে কিভাবে এটা বের করতে হয় বুঝেছো কি? হ্যাঁ, বুঝছো 60% কিভাবে বের হলো? তাহলে 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। 1 নম্বর অঙ্কটা একটু দেখাচ্ছি কিভাবে বের হলো। 60%। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, 2 নম্বর। ঠিক আছে, 2 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 300 টাকার 150% হলো কত টাকা? 300 টাকার 150% হলো কত টাকা? এটা 150%, তার মানে 100 টাকাই হলো 150 টাকা, 1 টাকায় 300 টাকা পেয়ে গেছি, তাই না? এটা কত নম্বর? 2 নম্বর অঙ্কটা করছি। 100 টাকায় কত টাকা? 150 টাকা। দেখা যায় কি?
1 টাকায় 100 ভাগের 150 টাকা। তাহলে আমাকে এখানে বের করতে বলছে 300 টাকার। 300 টাকায় কত, তাই না? নিচে 100, 1 টাকার চেয়ে বেশি তাই গুণ, তাই উপরে হবে 150 গুণ 300। এভাবে কাটলে সহজ, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 3 আর 150 রয়ে গেল। তাহলে রইল কত? 150 গুণন 3 টাকা। তাহলে 3 15 45, 3 15 কত? 15 দোকানে 30, 3 15 45। তাহলে 45 আর এই শূন্য বসিয়ে দিলাম, 350 টাকা। বোঝা গেল? তার মানে 300 টাকার 150% হলো 450 টাকা। তাহলে উত্তর এটার কত হবে? 450 টাকা। কি বুঝেছ? পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। 3 নম্বরটা বলা হচ্ছে ড্যাশ গ্রাম এর 56% হলো কত গ্রাম? তাহলে 3 নম্বর অঙ্কটা 56% হলো 42 গ্রামের কত? তাহলে মার্শি কি 3 নম্বর অঙ্কটা পারো? এটা 3 নম্বরটা তোমাকে দিয়ে করাচ্ছি না। পারবা না? আমি করে দেব। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটাই আমরা যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখিয়ে নিচ্ছি। বলা হয়েছে শূন্যস্থানে গ্রাম এর 56% হলো 42 গ্রাম। 56% হলো 42 গ্রাম। তাহলে এখানে 42 গ্রাম দেওয়া আছে। 56% কততে? 100তে 56। তাহলে কত গ্রাম? তাহলে 56 গ্রাম হলো 100তে 1 গ্রাম, 42 গ্রামে কত, এটা বের করতে হবে। বুঝছো? তাহলে 56 গ্রাম হলো, এভাবে বের করি, 56 গ্রাম 100 গ্রামে, 100 গ্রামে 1 গ্রাম 56 ভাগে 100 গ্রাম, সুতরাং 42 গ্রাম। কত? 42 গ্রাম 100 গুণ 42। সাথে নামতা বলো। 7 के 7 7 दुगुने 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। মিলে গেছে। 6 সাথে 42 করে 7 7 49, 7 8 7 8 56। এই তো এখানে আসো। তাহলে 7 দিয়ে কাটলে 42এও যায়, 56 যায়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়। 6 সাথে কত হয়? 42। আর 7 8 56। এই বুঝছো? এই জন্য 7-এর নামতা পড়াইছি। 7 দিয়ে নামতা পড়ার সময় পেলাম 6 সাথে 42 আর 7 8 56। এবার এই 8 আর 100 কেটে দিলাম, 4 দিয়ে কাটলাম। 4 দুগুণে 8, 4 দুগুণে কত? 8। হ্যাঁ, আর 4 25-এ 100। 2 আর এই 3-এ 6-এ কাটলাম, 3 দুগুণে 6। তাহলে কি রইল? 25 গুণ 3 সমান 75। তাহলে উত্তর হবে 75 গ্রাম। উত্তর কত? 75 গ্রাম। উত্তর 75 গ্রাম। তাহলে 3 নম্বরটার উত্তর কত হবে? 75 গ্রাম এর 56% হলো 42 গ্রাম। তাহলে 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কে যাচ্ছি। মেয়ে করে দেখাবে 2 নম্বর।
প্রশ্নটা হলো, রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, মানে শতকরা 30 জন অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? বের করতে হবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। যাই হোক, এটা মার্শিয়া মাহাজাবিন পারে, তাকে করতে দিচ্ছি, তারপর আমি এটা বিশ্লেষণ করে বলছি। দেখি মেয়ে প্রথম অঙ্ক করবে আজকে, দেখি। অনেকক্ষণ যাবৎ তাকে কিছু করতে বলছি না। করো। একশো জন ছাত্রের মধ্যে, 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত হলো 30 জন। তার মানে হলো 100 জনে 30 জন অনুপস্থিত। একজনে কত? আর চাওয়া হয়েছে ওই স্কুলে 80 জন শিক্ষার্থীর মধ্যে 30%, মোট শিক্ষার্থী হলো 80। বের করতে বলা হয়েছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। মোট শিক্ষার্থী 80 জন, তাহলে 80 জনে উপস্থিত, তাহলে অনুপস্থিত হলো, বের করছো আগে, তাই না? উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কি করলে বের হবে? বিয়োগ। খুব সুন্দর মেয়ে অঙ্কটা করেছে, দেখাচ্ছি। একশো জনের মধ্যে অনুপস্থিত 30 জন, একজনের মধ্যে অনুপস্থিত 100 ভাগের 30, 80 জনের মধ্যে অনুপস্থিত কি কাটাকাটি করার পর 24 জন। 80 জনে 24 জন অনুপস্থিত, এটা বের করলো। তারপর মোট শিক্ষার্থী থেকে অনুপস্থিত বাদ দেওয়া হলো। মোট শিক্ষার্থী 80 জন, তা থেকে 24 জন অনুপস্থিত বিয়োগ করলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে। মোট শিক্ষার্থী সংখ্যা 80, তা থেকে বিয়োগ হলো 24, রইল 56 জন। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 56 জন উত্তর। অঙ্কটা এইভাবে বের করে বিয়োগ করে করা হলো। খুব ভালো করেছ। এটা আমরা ইচ্ছে করলে
যেভাবেই করতে পারতাম, এখানে এসে বিয়োগ করা হয়েছে, এই কাজটা আমরা এইখানে করে ফেলতে পারতাম। আসো শিক্ষার্থী বন্ধুরা এবং মাসিয়া মাহাজাবি, তোমাদের জন্য এই অঙ্কটা আরও একভাবে করা যেত, আমরা এখন সেটা করে দেখাচ্ছি। খুব ভালো করে বুঝতে হবে। 2 নম্বর অঙ্কটা দেখো করছি। বলা হচ্ছে 30% অনুপস্থিত। 30% অনুপস্থিত, এই কথাটার মানে বুঝতে হবে। 30% অনুপস্থিত মানে 100 জনে অনুপস্থিত কত? 30 জন। 100 জনে অনুপস্থিত 30 জন। তাহলে এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা কত বলতে পারো কি? 100। হ্যাঁ, মোট শিক্ষার্থী সমান 100 জন। মোট শিক্ষার্থী 100 জন। এর মধ্যে অনুপস্থিত কতজন? 30 জন। এবার মোট শিক্ষার্থী থেকে যদি অনুপস্থিত বাদ দেই তাহলে কি পাওয়া যাবে? উপস্থিত। তাহলে উপস্থিত কত? উপস্থিত শিক্ষার্থী বিয়োগ দিচ্ছি 70 জন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই 70 জন উপস্থিত। কত জনের মধ্যে? 100 জনের মধ্যে 70 জন উপস্থিত, 30 জন অনুপস্থিত। 30 আর 70 যোগ করলে আবার 100 হয়। বিষয়টা বোঝা গেল? তাহলে আমাকে তো বের করতে বলছে উপস্থিত ছাত্র সংখ্যা। তাহলে এটা থেকে আমরা বলতে পারি 100 জনে উপস্থিত কত? 70। তাহলে এবার অঙ্কটায় আসি। যেহেতু 80 জন মোট শিক্ষার্থী, তাই না? তাহলে এবার আমরা উত্তরে চলে যেতে পারি। 100 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 70 জন। কতজন? 70 জন। একজন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 100 ভাগে 70 জন। আমার মোট শিক্ষার্থী কতজন? 80 জন। মোট শিক্ষার্থী কতজন এখানে আছে? অঙ্কে দেওয়া আছে মোট শিক্ষার্থী 80 জন। তাহলে এখানে আমরা 80 জনে বের করব। 80 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 100 ভাগে 70 গুণন 80। এই শূন্য কাটা দিলাম। এই 70-এর এই শূন্য আর 100 শূন্য, তো হলো 7 গুণ 8 জন। 7 8 কত হয়? 56 জন। তাহলে উত্তর 56 জন। যাই হোক, মেয়ের মাথায় হাত, কেন সেইভাবে করলো না? তোমার অঙ্কটাও হয়েছে, তুমি যে বুদ্ধি করে ওইভাবে করেছ সেটা অনেক ভালো হয়েছে। মেয়ে বুদ্ধি করে যেভাবে অঙ্কটা করেছে সেটাও খুব সুন্দর হয়েছে। আর এরপর আমি এখন অন্যভাবে দেখিয়েছি, এটা দেখে সে হয়তো ভাবছে কেন আমি এইভাবে করলাম। ঠিক না কথাটা? হ্যাঁ, ম্যাথমেটিক্স এরকমই একটা মজার বিষয়। এখানে একটা অঙ্কের মজা আছে, অর্থাৎ সহজ একটি পন্থা বা অন্য আরেকটি পন্থা দেখার পর যখন ব্রেইনে সেটা প্রবেশ করে তখন শিক্ষার্থী খুব মজা পায়, আনন্দ পায়। ম্যাথমেটিক্সের মজাটাই এখানে। তো যাই হোক, আজকে আবার আমাদের ক্লাস অনেক লম্বা হয়ে গেল। এটুকু করতে করতে অনেক টাইম চলে গেল। শতকরা অঙ্ক বোঝানোর চেষ্টা করছি মেয়েকে। মেয়ের মাথায় বুদ্ধিগুলো ধীরে ধীরে জাগ্রত হচ্ছে, সুপ্ত যে চিন্তাভাবনাগুলো, যে বুদ্ধিদীপ্তি যে একটা মনোভাব সেটা জাগছে, অর্থাৎ ব্রেন স্টর্মিং হচ্ছে। ধীরে ধীরে তার মধ্যে এই গণিতের সূক্ষ্ম চিন্তা ভাবনাগুলো জেগে উঠবে, গড়ে উঠবে। একদিন সে নিজে নিজে অনেক জটিল জটিল অঙ্ক সমাধান করতে পারবে। এভাবেই সুপ্ত প্রতিভাগুলো জেগে ওঠে।
আমরা অঙ্কটা কিভাবে করলাম আবার একটু দেখাচ্ছি। অর্থাৎ শুরুতেই উপস্থিত 100 জনে কতজন উপস্থিত সেটা আমরা বের করে নিয়েছি। তাহলে সহজ হয় অঙ্কটা, সুন্দর হয়েছে। এভাবে করা যায়। আর এখানে মেয়ে যে করেছে পদ্ধতিটি সেটিও সুন্দর, এভাবেও করা যায়। দুটো পদ্ধতি সঠিক। আমরা আরও অঙ্ক করতাম, কিন্তু অলরেডি প্রায় 50 মিনিট সময় অতিক্রম হয়ে গিয়েছে। আজকে আর কন্টিনিউ করছি না। পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে আগামী ক্লাসে আমরা এটা শেষ করব। আমরা আগামী ক্লাসে সবগুলো অঙ্ক করে দেখব এবং কীভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু যাওয়ার আগে বাড়ির কাজ দিয়ে যাই। আজকে মেয়েকেও বাড়ির কাজ দিচ্ছি, সাথে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি কেউ আমার এই প্রাইভেট অংশটুকু দেখে থাকো তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ 3 নম্বর অঙ্কটা বাড়িতে চেষ্টা করবে। 3 নম্বর অঙ্কটাতে দুটো অঙ্ক রয়েছে, একটু সৃজনশীল অঙ্ক। খেয়াল করো 3 নম্বর এই অঙ্কটা, এটাকে আমরা ডাকের অঙ্ক বলে থাকি। এই অংশটা অনুসরণ করবে। যেমন হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করে থাকেন। এই যে দেওয়া ক্লুগুলো আছে, সূত্রগুলো আছে, এখান থেকে এই দুটো অঙ্ক তোমরা বাড়ির কাজ করবে। দেখা যাক, চেষ্টা করে দেখো। আর না পারলে অসুবিধা নাই, আগামী ক্লাসে আমরা যখন শেয়ার করব তখন সেটা বুঝে নিবে। ওকে, যাওয়ার আগে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ, আমার এই ক্লাস কেমন লাগলো, আমার এই প্রাইভেট অংশটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে মন্তব্য করে জানাবেন, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা করবেন। আর সেই সাথে বলে নিই, আমার গণিত চর্চা অনেকদিন যাবৎ বন্ধ। আমি 1997 সাল এরপর থেকে গণিত চর্চা করি না। মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার ম্যাথমেটিক্স ছিল। আমি যে কারণে সেই অভিজ্ঞতার আলোকে এখনও অঙ্ক করছি। মূলত মেয়ে উপরের দিকে উঠবে আর আমারও চর্চা আবার পুনরায় হবে। দেখলেই মনে পড়বে, বা অনেক কিছু তৎক্ষণাৎ অনলাইনে বলতে গেলে অনেক কথা ভুল হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়। ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা করবেন। আর যদি ভালো লেগে থাকে আপনার অনুভূতির কথাটুকু আমাকে মন্তব্য করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। সবারই সুস্বাস্থ্য কামনা করছি। গুড নাইট।